বাংলা সাহিত্যের অসাধারণ সব রহস্য, রোমাঞ্চ, হাসি, অদ্ভুতরে অনুবাদ, গোয়েন্দা গল্প ও উপন্যাস প্রভৃতি নিয়ে আয়োজন আমাদের এই বাংলা অডিও বুক স্টুডিও চ্যানেলে। তাহলে স্বাগতম আমাদের এই গল্পের আড্ডায়। আজকে আমরা পাঠ করতে চলেছি আমাদের অতি প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্প বড় চোর ছোট চোর। গল্পটি নেওয়া হয়েছে দেব সাহিত্য কুটির প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত ও সমুদ্র বসুর সম্পাদনা কিশোর চোর ও হাসির গল্প সমগ্র থেকে। হরেকৃষ্ণ বৈষ্ণবের বাড়িতে চুরি করতে ঢুকতে যাবে এমন সময় শীতল সাধু খাঁর সঙ্গে একেবারে মুখোমুখি। নবুদাস কাঁচুমাচু হয়ে বলল, আরে শীতল দাদা যে। শীতল একটু উচ্চাঙ্গের হাসি হেসে বলল, দিনকাল কি পড়ল রে নবু, মগজ পাকলো না, হাত মক্স হলো না, গুরুবরণ হয়নি, দুধের ছোকরারা সব লাইনে নেমে পড়ল। ছি 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 ছি, বিদ্যেটার উপর ঘেন্না ধরে গেল রে। শীতল দাস মান্যগণ্য লোক, লাইনে তার খুব নাম ডাক, বয়সও বড়। তবু কথাগুলো শুনে নবুর ভারী আঁতে লাগ। বলল, দেখো শীতল দাদা, আমাদেরও ঘর সংসার আছে, আমাদেরও পেট চালাতে হয়। একজন লুটে পুটে খাবে আর আমরা আঙুল চুষবো, এ তো নিয়ম নয়। আর মগজ পাকার কথা বলছো, মগজ কি আর ঘরে বসে থাকলে পাকবে? কাজে নামলেই মগজ খোলে। আর হাত পাকানোর কথা যদি বলো, তাহলে আমিও বলি, গেল হপ্তাহে কি আমি বিদ্যাধর মণ্ডলের লোহার সিন্দুক ভাঙিনি? শীতল কঠিন হাসি হেসে বলল, হ্যাঁ তা ভেঙেছিস, তবে পেয়েছিলি তো লবণতা। সিন্ধুকের জিনিস সেদিনই বিদ্যাধর সব সরিয়ে ফেলেছিল। তোর বড়াতে জুটেছিল এক বান্ডিল দস্তাবেজ আর এক পুটলি তামার পয়সা আর 25টি টাকা। নবু বলল, সেটা বড় কথা নয় শীতল দাদা, সিন্ধুক যে ভেঙেছিলাম সেটা তো স্বীকার করবে। তো এইভাবে দুজনের মধ্যে তুমুল তর্ক বেঁধে গেল। তবে কোনো চেঁচামেচি নেই, ঝগড়া হচ্ছিল ফিস ফিস করে, যাতে গেরস্থর ঘুম না ভাঙে যায়। ফিস ফিস করে ঝগড়া করা সহজ কথা নয়, এলেম লাগে। শীতল বলল, দেখ নবু, বড়দের মুখে মুখে যে কথা বলতে নেই, এই শিক্ষাটাও তোর হয়নি দেখছি। চোর ডাকাত যাই হোস, মানের মানটা তো দিবি। যাক, এখন তুই কেটে পড়। সামনের ফাল্গুনে আমার ছোট মেয়ের বিয়ে, পাত্রপক্ষ 6,000 টাকা পৌঁছেছে, তার উপর সোনাদানা। বিয়ের খরচা খরচ তো বড় কম নেই। তুই বরং শিবুর হালুই বাড়িতে গিয়ে কাজ সেরে। সকালে গরু কিনতে সে প্রতাপপুরের গোহাটায় যাবে বলে শিবু 7,000 টাকা জোগাড় করে রেখেছে। খাটের নিচে মেটে হাড়িতে আছে, যা গিয়ে হাসিল করে আয়। প্রেস্টিজে লাগলেও নবু আর কথা বাড়ায়নি। শীতলদাকে চটিয়ে লাভ নেই, বুড়ো চোরদের একটা জোট আছে। সে নতুন লাইনে নেমেছে, ট্যান্ডাই মান্ডাই করলে বিপদ হতে কতক্ষণ। বুড়ো চোরদের সে পছন্দ করে না বটে, কিন্তু এটা মানে যে শীতল, সাধুখা, বিরিঞ্চি মণ্ডল, বীরু গায়েন, হরিপদ, কীর্তি নেয়ার মতো ওস্তাদদের কাছে অনেক কিছু শেখার আছে। ওদের দোষ একটাই, নবুকে তারা ধর্তব্যের মধ্যেই আনে না। একটু দূরে শীতল সাধুখার হাতের কাজ আর কৌশলটা দেখার ইচ্ছে ছিল নবুর, কিন্তু দেরি হয়ে যাবে বলে আর দাঁড়ায়নি। মুশকিলটা হলো, শিবু হালুয়ের বাড়িতে ঢুকতে যেতেই শিবুর মেজো খুঁড়ো যে একটু মাথা পাগলা লোক, এটা তার খেয়াল ছিল না। লোকটার দোষ হলো, দাওয়াই বসে সারা রাত বক বক করে। লোকে বলে পবন খুঁড়ো নাকি ভূত প্রেতের সঙ্গে কথা কয়। দাওয়ার দিকটাই সুবিধা নেই দেখে নবু পেছন দিকটায় কচুবন পেরিয়ে গিয়ে জানালা ফাঁক করল বটে, কিন্তু কাজটা মোলায়েম হলো না। দুবার দুটো খটাং আর মচাং শব্দ করে ফেলে। শীতল সাধুখা ভুল বলেনি, এখনো তার হাত মক্স হয়নি।
গরু মারা বিদ্যেও নেই। তবে পাকা মাথা হলে ভালো করে সুলুক সন্ধান আর আপৎকালের ফন্দি ফিকির জেনে বুঝে সে আসত। বিপদটা হলো এই শব্দে সামনের দাওয়ায় পবনখুড়োর বকবকানি বন্ধ হয়ে গেল, আর ঘরের ভেতর থেকে শিবুহালুই ঘুম জড়ানো গলায় একটা হাঁক মারল। বলি, ও মেজু খুড়ো, কথা কইছো না যে বড়? তোমার কথা বন্ধ হলে যে আমার ঘুমের অসুবিধা হয়। পবনখুড়ো বলল, একটু জল খেলুম বাপ। এই কথা তো সেলাই করতে হয় কি না, তাই গলাটা শুকিয়ে যায়। টেনে ঘুম দে বাপু, কথা আর থামাচ্ছি না। তো পবনখুড়ো ফের বকবক শুরু করলো। শিবুহালুয়ের নাক ডাকতে লাগলো। নবু ডিং বেড়ে জানলা গলিয়ে ভেতরে সেঁধিয়ে গেল, কিন্তু খাটের নিচে নজর করে বড্ড দমে গেল সে। মেটে হাঁড়ির যেন হাট বসে গেছে, গিজ গিজ করছে মেটে হাঁড়ি। এর কোনটায় হালুয়ের পর 7,000 টাকা আছে তা কে জানে। প্রথম হাঁড়ির মুখ থেকে মালসা সরিয়ে হাত ঢুকিয়ে দেখলো গলা অবধি ধান, পরেরটাই চিটেবু, তার পরেরটাই তিসির তেল। কিন্তু হাল ছাড়লে তো হবে না। পরের হাঁড়িটা হাতেরে দেখে নবু বুঝলো জায়গাটা ফাঁকা, কিন্তু হাঁড়ি রাখার বিড়েটা পড়ে আছে, অর্থাৎ 4 নম্বর হাঁড়িটা যথাস্থানে নেই। তাহলে কি হাঁড়ি নিয়ে কেউ হাওয়া হয়ে গেছে? গুটি 10 হাঁড়ি তল্লাশের পর হাল ছাড়তে হলো, কারণ পবনখুড়োর বকবকানি থেমেছে এবং শিবুহালুয়ের ঘুমও ভেঙেছে। সে হাঁক দিল, এ খুড়ো, ফের চুপ মেরে গেলে কেন? চুপ কি আর সাধে মারি বাপ? তোর ঘরে যে ইঁদুর ঢুকেছে, বেজায় কুটুর কুটুর শব্দ শুনছি। বলি, টাকাগুলো যদি কেটে রেখে যাই, তাহলে কাল সকালে কি দিয়ে গরু কিনবি বাপু? তাই তো বলে শিবু ধর্মর করে উঠে পড়ল। নবুর লহমায় জানলা গলে বাইরে লাফ মেরে পড়ল। পরি ছুটতে যাবে এমন সময় জানলা করে আরো একটা লোক লাফিয়ে নেমে এসে ক্যাঁক করে তার ঘাড় ধরে দাঁড় করিয়ে বলল, আরে আহম্মক কোথাকার, আর একটু হলেই যে কাজটা কাঁচিয়ে দিয়েছিলি রে হারামজাদা। লোকটাকে চিনতে পেরে নবু নিশ্চিন্তে শ্বাস ছাড়ল। শত্রুপক্ষের লোক নয়, এ হলো নিবারণ সরকার। তার নিবারণ দাদারও হাত যশ আছে। নিবারণ দাদার বউ রিক্সা করে বাজারে যায়, তার খোকা খুকিরা প্রাইভেট মাস্টারের কাছে পড়ে, বাড়িতে টিউবওয়েল আছে, দোহাত্তা কামায়। নবু হাত কষলে দেতো হাসি হেসে বলল, পাকা খবর পেয়ে ঢুকেছিলাম, তবে ফসকে গেল। নিবারণ অবাক হয়ে বলল, কিসের পাকা খবর রে? সেই গরু কেনার 7,000 টাকা নাকি? সে তো আমি কখন গোস্ত করে বসে আছি। 7,000 তো এখন আমার ট্যাকে। একটা হাঁড়িতে খানিক আমসত্ব পেয়ে গেলাম বলে এই দেরি। ও জিনিস তো আর হালুম হুলুম করে খাওয়া যায় না, চিবিয়ে রসস্ত করে খেতে হয়। তা তোর জ্বালায় কি আর শান্তিতে বসে খেতে পারলুম? তো নবু লজ্জায় নতমুখ হয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নিবারণ বলল, ওরে, মন খারাপ করিস না, রাত কাবার হতে এখনো মেলা দেরি। নন্দরামের ছেলের বিয়ে গিয়েছে পরশুদিন। শুনেছি 15 টাকা নন্দরামের বালিশের তলায় আছে। তা কম হবে না, 1010 তো বটেই, বেশিও হতে পারে। দেখ চেষ্টা করে। নবু প্রমাদ গুনল। একসময় নবুর নন্দরামের বাড়িতে মুনিশ খাটত। হাড় ভাঙা মেহনত করে মাস কারবারে 30টি টাকা মাত্র জুটত। তার উপরে নন্দরাম ভারী রাগী মানুষ, রেগে গেলে হাতের কাছে যা পাবে তাই ছুঁড়ে মারবে। গরু হারিয়ে যাওয়ায় নবুর উপরে রেগে গিয়ে তার দিকেও ছুঁড়ে মেরেছিল বটে। তবে তখন নন্দরামের জলখাবারের সময় বলে হাতে ছিল একটা লুচিতে জড়ানো রসগোল্লা, তাই বরাত জোরে নবু বেঁচে যায়। আর সেই প্রথম রসগোল্লা দিয়ে লুচি খেতে কেমন লাগে তা টের পেয়েছিল। স্বাদ এখনো মুখে লেগে আছে। সুবিধে শুধু এইটুকুই যে নন্দরামের অ্যালসেশিয়ার কুকুরটা তাকে খুব চেনে, আর বাড়ির সুলুক সন্ধানও নবুর জানা। দেওয়াল টপকে বাগানে ঢোকার জলের মতোই সহজ হয়ে গেল। কুকুরটা তেড়ে আসতেই নবু আমি রে আমি বলে তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতেই সেটা লেজ নেড়ে হাত পা চেটে দিতে লাগলো। সাফাইয়ের লোক ঢোকার ছোট দরজাটার ছিটকিনি বরাবরই নড়বড়ে ছিল।
বাইরে থেকে সেটা খুলে ফেলতে কোনো মেহনতের দরকারই হলো না। গ্রিলের তালাটা মোটকে দোতলায় উঠে যাওয়া অবধি গা মোটে ঘামলই না নবু। তবে তার কপালটা বিশেষ ভালো নয়, শেষ রক্ষা হলে হয়। মুখখানা গামছায় ভালো করে জড়িয়ে নিল নবু। তারপর নন্দরামের শোয়ার ঘরের দরজাটায় হাত লাগালো। পাকা হাত হলে কোনো সমস্যাই নয়, কিন্তু মুশকিল হলো নবুর হাত এখনো নিতান্তই কাঁচা। শিক ঢুকিয়ে ভেতরে ছিটকিনি খুলবার কসরত করার সময় একটা ঢপ এবং একটা ঠং করে শব্দ সে সামাল দিতে পারল না। আর কপালের এমনই ফের যে দরজার পাল্লাটা খুলতে যেতেই কবজায় এমন বিকট ক্যাঁচ ক্যাঁচ শব্দ হলো যে তাতে পাথরেরও ঘুম ভেঙে যায়। আর হলোও তাই। কাঁচা ঘুম ভেঙে নন্দবাবু উঠে বসলেন। গুরুগম্ভীর গলায় বলে উঠলেন, কে রে? কার এত সাহস? কার ঘাড়ে দুটো মাথা যে এই অসময়ে আমাকে বিরক্ত করিস? নবু বুঝল এই মকাটাও গেল। শীতল দাদা যা বলেছিল তা হাড়ে হাড়ে সত্যি। সে এখনো দুধের শিশু। বারবার 3 বার কাজ ফসকে যাওয়ায় মাথাটাও যেন কেমন ধারা হয়ে গেল নবুর। সে হঠাৎ বলে বসল, এই কাজের সময় এত চেঁচামেচি করবেন না তো মশাই, ওতে ভালো অসুবিধা হয়। তা এ কথা শুনে নন্দরাম এমন হতবাক হয়ে গেল যে প্রথমটায় মুখে বাক্য সরল না। তারপরেই হঠাৎ তবেরে বলে হুঙ্কার ছেড়ে উঠে হাতের কাছে যা ছিল তাই ছুঁড়ে মারল নবুর দিকে। বরাবরের মতোই নন্দরামের হাতের টিপ খুবই ভালো। লুচিতে জড়ানো রসগোল্লাটাও সেদিন নবুর কপালে এসে লেগেছিল, তো এটাও লাগলো। নবু 2 হাতে কপাল চেপে ধরে আঁক করে একটা শব্দ করে বসে পড়ল বটে, কিন্তু বসে পড়েই বুঝতে পারলো তার হাতের কোষে এক বান্ডিল নোট। ধুতির কোষি আঁটতে আঁটতে নন্দরাম খাট থেকে নামবার আগেই অবশ্য নব এক লাফে চৌকাঠ ডিঙ্গিয়ে দুধদার সিঁড়ি ভেঙে বাগান পেরিয়ে দেয়াল ডিঙ্গিয়ে হাওয়া। তা পরদিন কালুচরণের দোকানে ঢুকেই নবু টের পেল বুড়ো চোরেরা তাকে আড়ে আড়ে দেখছে। তুচ্ছতাচ্ছিল্যের ভাবটা আর যেন নেই বললেই মনে হচ্ছে। শীতল সাধু খাঁর চোখেও একটু শ্রদ্ধার ভাবও যেন দেখতে পাচ্ছিল নবু। তা সে যাই হোক, নবু বেশ বুক ফুলিয়ে মাথা উঁচু করেই বসে রইল। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামী শনিবার আমাদের আবার দেখা হবে আর একটি মজার গল্প নিয়ে। আর আমাদের চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।